রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি, সংসদ বসছে ২৭ অগস্ট। শেখ হাসিনা ফিরলে নিরাপত্তা ও ন্যায় বিচার করা হবে, তথ্য উপদেষ্টা। প্রধানের ঢাকা সফর স্বাভাবিক। জুলাই আন্দোলনকারীদের বাড়ি ঘরে আগুন দেওয়ার নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড জমা। সরকারের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্তের কথা ভাবছে সরকার। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ কথা বলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধানে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও প্রকাশ্যে ভোট প্রদান দুঃখজনক। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২৭ অগস্ট আহ্বান করা হয়েছে তৃতীয় সংসদ অধিবেশন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে প্রস্তুতিমূলক সভা। এতে সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন বলেও জানান তিনি। আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেব দাখিল হবে সেদিন দাখিলের সময় আমরা সবাই জানব। এখন যে ভোট দেবো আমরা যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবেন না, বা ভোটের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রকাশ্যে ভোটের ব্যাপারে কড়াকড়ি না থাকার পরও ভোটের আয়োজন দুঃখজনক। প্রকাশ্য যখন ভোট হয় তখনই ৭০ অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়, এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। কিন্তু যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে ৭০ অনুচ্ছেদ যেটাই থাকুক এটার অ্যাপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব, এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। রাষ্ট্রপতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট এবং অ্যামচেমের প্রতিনিধি দল। হাসান মাহমুদের রিপোর্ট। পরিবেশ বান্ধব পণ্য সোনালী আঁশ খ্যাত পাট, কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ থাকা, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এই খাতটি ঢুকছে বড় ধরনের সংকটে। পাট শিল্পের সোনালী সময়কে পুনর্জাগরণের লক্ষ্যে বন্ধ থাকা 3 পাটকল 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। সিরাজগঞ্জ জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ এবং খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে 2 গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়। মিল 3টি চালু হলে 11,600-এরও অধিক মানুষের কর্মসংস্থান হবে। আমরা 3টি মিল ইতিমধ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করলাম। এর মাধ্যমে আমরা প্রায় 1,000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। আমাদের প্রায়
দুইটা মিল মিলিয়ে 3টা মিল মিলিয়ে 11,000-এর উপরে কর্মসংস্থান হবে। সব কিছু মিলিয়ে আমরা এটাই বলতে চাই, আমাদের এই যে বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম। এদিন প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমেরিকান চেম্বার অব কমার্স এমচেমের সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কামালের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসান পচে গেছেন, নষ্ট হয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, সাকিব বা শেখ হাসিনা কারোরই বাংলাদেশে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তারা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সাথে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। 5 আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সময়ে ঢাকা সফর করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, পুরনো পদ্ধতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চলবে না। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফেরার জন্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। সরকার তাকে নিরাপত্তা দেবে কিনা জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, শুধু সাকিব কেন, শেখ হাসিনাও দেশে ফিরলে তাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন বলেও জানান তিনি। ধন্যবাদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভবিষ্যতে জ্বালানি তেল বিপণন কার্যক্রম সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। একই সঙ্গে দীর্ঘমেয়াদে সংকট সমাধানে সুনির্দিষ্ট নীতি প্রণয়নের সাথে সৌরভিত্তিক জ্বালানির প্রসারের কথাও বলেন তিনি। রাজধানী শাহবাগে ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত সহ সব খাতে অতীতের সরকার টেকসই উন্নয়নের নজর দেয়নি, তাই সেই সংকট বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন
জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। সেমিনারে বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি সংকটের কারণে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্য সংকট বেকায়দায় ফেলেছে সরকারকে। শিগগিরই এই সমস্যা থেকে মুক্তি মিলবে না বলেও জানান তিনি। বলেন, বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। এই মুহূর্তে দুদকের কোনো কমিশন না থাকায় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, তবে নতুন কমিশন এসে এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান দুদক সচিব। বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় 900 কোটি টাকা আত্মসাতে দুদকের মামলার আসামি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 2 প্রকৌশলী তদন্তাধীন অবস্থায় থাকলেও পদোন্নতির ছাড়পত্র দিতে গিয়ে খোদ দুদকের নথিতেই হয়ে গেলেন মামলাহীন। চলতি বছরের মার্চে দেয়া সেই ছাড়পত্রে নেই কোনো মামলার তথ্য। এ বিষয়ে দুদক ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সচিব বলেন, বেবিচকের নির্বাহী প্রকৌশলী হাসিব ও মওদুদের ব্যাপারে অনাপত্তি পত্র ভুল ছিল। মামলা থাকার বিষয়টি উল্লেখ করে নতুন করে চিঠি দেয়া হচ্ছে বলে জানান সচিব। আমাদের কমিশন এই মুহূর্তে নাই। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। যে ভুলটা হয়েছে সেটা সংশোধনীতে যাচ্ছে। আমাদের চিঠি আমরা এটা পুনঃস্থাপন করতে যাচ্ছি, আর এটা ইন্টেনশনালি হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব। যদি কেউ ইন্টেনশনালি করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একটি শ্রেণী কথায় কথায় আন্দোলনের হুমকি দিচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একই সম্মেলনে যোগ দিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা ব্যারাজ সময় সাপেক্ষ হলেও সবার সহযোগিতায় তা বাস্তবায়ন করবে সরকার। নাজিবুর রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন বিষয়ক 3 দিনের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী তুলে ধরেন নানা পরিকল্পনার কথা। এই সময় তিনি অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আমরা চাই সমালোচকরা সমালোচনা করুক, বাট কনস্ট্রাকটিভ সমালোচনা করুক। আমরা চাই না বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে মিথ্যে কাগজ ছাপিয়ে দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। আমরা কি জুলাই 36 এত সকালে ভুলে গেলাম? এসডিজি সম্মেলনে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, সরকার পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। জানান, পানির ন্যায্য অধিকার পাওয়া সরকারের অগ্রাধিকার। এখন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য তিস্তার উপর আমাদের গত কয়েক বছর যাবত বিভিন্ন মিডিয়াতে এসেছে, কথা এসেছে, সরকার টু সরকার আলোচনা হয়েছে, সমাধান হয় নাই এবং কোনো স্টাডি আমাদের হাতের মধ্যে নাই। আমরা কিছু কনসেপ্টের উপর এগিয়ে যাচ্ছি। পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। সেখানে আমাদের জয়েন্ট রিভার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে এই নতুন চুক্তি আমরা সম্পন্ন করব এবং সেখানে গ্যারান্টি ক্লজকে আমরা অ্যাড করব। স্বাস্থ্য খাতে উন্নতির জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরিতে জোর দিচ্ছে সরকার। হেলথ সার্ভিসে এই এসডিজি গোল অ্যাচিভ করতে হলে গোল 3 কে ইন্টিগ্রেশন অফ অল কম্পোনেন্টস রিলেটেড টু দ্য হেলথ সার্ভিস, যেমন ওয়াটার, এসডিজি গোল 4, 5, 6 and 10, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিনস ইজিলি, সিরিঞ্জ অ্যান্ড প্যান্ডেমিক্স টাইমে স্যালাইন দিলাম বা এটা দিলাম ওটা, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্যাট গোল। এদিন সম্মেলনে নারী ও মাতৃস্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষা ব্যবস্থার নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বর্ষা এলেই ঢাকার রাস্তায় শুরু হয় খোঁড়াখুড়ি।
উন্নয়নের নামে কখনো ঢাকা ওয়াসা, ডিপিডিসি, কখনো খোদ সিটি কর্পোরেশন নিজেই জনগণের জন্য গর্ত খোঁড়ে। এতে জনদুর্ভোগ পৌঁছায় চরমে। পুরো ঢাকা জুড়েই যেন খননের মহোৎসব চলছে। সড়ক খননের জন্য যে সময় বেঁধে দেওয়া হয় তাও মানে না সরকারি সংস্থাগুলো। এই অবস্থায় নাগরিকদের দুঃখ লাঘব করবে কে, জানাচ্ছেন নাজিবুর রহমান। ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল। নগরীর অনেক এলাকা আছে যেখানে বেশিরভাগ সড়কের অবস্থা এমন। দীর্ঘদিন ধরে চলা সড়কের এই খোঁড়াখুড়ি যেন শেষ হবার নয়। সড়ক ছেড়ে ফুটপাত দিয়ে হাঁটবেন সেই সুযোগও নেই। বেশিরভাগ ফুটপাতে উকি দিচ্ছে মৃত্যু ফাঁদ। ঢাকার মালিবাগ, ধানমন্ডি, পুরান ঢাকার অনেক সড়কে চলছে সংস্কার কাজের নামে খোঁড়াখুড়ি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই কাজ এখনও শেষ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে ভোগান্তি বাড়ছে কয়েক হাজার পরিবারের। মসজিদে তো যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ফুটপাতের রাস্তা 2 কুল দিয়ে মনে করেন যাইতে হয়তো তো মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারে না। 2 সাইড দিয়ে মনে করেন মানুষ আসা যাওয়া করে সবসময়। আমাদের এপার থেকে ওপারে গেলে দেখা যায় অনেকে গাথার ভিতরে পড়ে যায়, অনেক কয়েকজন পড়ছেও এরকমের আমরা চোখে দেখছি। কোনো বলি খুব কষ্ট হচ্ছে চলাফেরার জন্য। ডিএনসিসি এলাকায় মোট 130টি সড়কে চলছে কাটাছেঁড়া। 40টির বেশি সড়ক কেটেছে ঢাকা ওয়াসা, ডিপিডিসি সহ অন্যান্যরা। দক্ষিণ ঢাকার অবস্থা আরও নাজুক। প্রায় 150 সড়কে কাটাছেঁড়া হয়েছে সরকারি সংস্থাগুলোর উন্নয়ন কাজে। সড়কে খোঁড়াখুড়ির কাজ শুরু হলেও সময় মতো তা শেষ হয় না। মানা হয় না সড়ক খনন নীতিমালার কোনো অংশ। যান চলাচল দূরে থাক, আধুনিক যন্ত্র ব্যবহার ছাড়াই সনাতন পদ্ধতিতে চলছে খনন কাজ। বর্ষা মৌসুমকে নিষিদ্ধ সময় ধরা হলেও সে নিয়মের বাস্তবায়ন নেই। প্রশাসকরা জানালেন তাদের অসহায়ত্বের কথা। সেধেও বিষ খেতে হয়, এরকম একটা অবস্থা। মানে এই রোড কাটিং এর এই বিষয়টাতে, বিশেষ করে ওয়াসার এটা নিয়ে আমরা খুব প্রবলেমে আছি। কাজের ধীরগতি হয় এবং ধীরগতি হওয়ার জন্য জনগণের একটা ভোগান্তি চরম পর্যায়ে নেমে আসে এবং সব জবাবদিহি করতে হয় সিটি কর্পোরেশনের। এটা একটা সমস্যা, কিন্তু উপায় নেই। অনুমতি দেওয়ার কিছু প্রায়োরিটি বেসিক ইমার্জেন্সি কাজ আমাদেরকে করতেই হবে। আর যেই জায়গায় ঠিকাদাররা ওয়ার্ক ওয়ার্ডের বাইরে যে টাইম ফ্রেম দেওয়া আছে সেটার বাইরে গিয়ে যদি কাজ করে, সেই ব্যাপারে অলরেডি আমরা অনেকগুলো ঠিকাদারকে ডেকেছি এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার, এডিশনাল ইঞ্জিনিয়ার নিয়ে তাদেরকে সতর্ক করেছে। আমরা সেই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব সেটা বলেছি। পূর্ণ বর্ষা মৌসুম সহ এবছরে প্রায় 450 কিলোমিটার সড়ক খননের পরিকল্পনা আছে ঢাকা ওয়াসার। এতে চরম ভোগান্তি অপেক্ষা করছে রাজধানীবাসীর জন্য। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মেহেরপুরে ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে যাওয়ার পর ভারতের 2 নাগরিককে আটক করেন স্থানীয়রা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে 2 দেশের আটক নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে ইছাখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, আব্দুল মান্নানকে সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফ আটক করে। এর কিছুক্ষণ পরে 123/3 পিলার এলাকার কাছ থেকে 2 ভারতীয়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। বিএনপি সরকার নারীদের এমনভাবে যোগ্য করে তুলতে চায় যাতে তাদের জন্য কোনো কোটার দরকার না হয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজএডএম জাহিদ হোসেন। সকালে রাজধানী সৈয়দাব মিলনায়তনে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে জনমত গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সরকার নারীর উন্নয়নকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ হিসেবে মূল্যায়ন করছে। ডাক্তার জাহিদ আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে নির্বাচনের আগে থেকেই কাজ করছে বিএনপি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য সব ধরনের উদ্যোগ সরকার নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসিন আক্তার হকের ডিএল ফিলিং স্টেশনের
1,21,25,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ডিবি প্রধানের দাবি, অভিযান এবং তদন্ত দুটোই চলমান। রাজধানী মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, শিগগিরই অপরাধীরা গ্রেফতার হবে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে ডাকাতি প্রস্তুতিকালে হাতিরঝিল এলাকা থেকে দেশি বিদেশি অস্ত্র সহ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া রাজধানী পল্লবী থানা এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি রুবেল ওরফে ল্যাংড়া রুবেল সহ 2 জনকে গ্রেফতারের কথাও জানান গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি। ডাকাত দল যখন ওই গলির ভিতরে ঢোকে তৎক্ষণাৎ ডিবির যে গোয়েন্দা দলের 40 জন সদস্য ছিল তারা তাদেরকে চেস করে ওখান থেকে 4 জনকে হাতে নাতে ধরে রাজধানী উত্তরা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং শ্রমজীবী লোকের নিকট প্রতারণা করে আসছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বিশাল উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, যার গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম বন্দর। এছাড়াও বন্দর এবং কাস্টমসের মধ্যে যে সমস্ত অন্তরায় রয়েছে তা দ্রুত নিরসন করে 2 সংস্থার সমন্বয়ের মাধ্যমে কাজে গতিশীলতা আনা হবে। এসব বিষয়ে আজকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। আর তাহলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি রপ্তানি বাণিজ্য যেমন গতিশীল হবে, তেমনি দেশে কমবে মূল্যস্ফীতি। চট্টগ্রামের জন্য এটা অনেক বড় সুখবর। এই অঞ্চলে আগামী দিনের সার্বিক উন্নয়নের জন্য এডিবির যে পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য আজকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপিন থেকে এসেছে এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা 4টার সময় সবাই মিলে এটা আলোচনার মাধ্যমে আগামী দিনে চট্টগ্রামের উন্নয়নের সার্বিক কর্মসূচি এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এশিয়া কাপ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। 2018 সালে সবশেষ শিরোপা জয়ের স্বাদ পেলেও এবার আরও একবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান অলরাউন্ডার রাবেয়া খান। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্কিল ক্যাম্পে ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিয়েছেন ক্রিকেটাররা। তবে শুধু ক্যাম্প নয়, নিয়মিত ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ানোটাই চাহিদা রাবেয়ার। নিলয় মজুমদারের রিপোর্ট। শ্রাবণের শেষ সপ্তাহে যেন ভাদ্রের পদধ্বনি অনুভূত হলো পূর্বাঞ্চলে। তীব্র গরমের মাঝেই ক্যাম্প শুরু হলো বাংলাদেশ নারী দলের। অবশ্য আসন্ন এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়ায় মরুর গরমের একটা আভাস ঘরের মাটিতেই পেয়ে গেলেন জ্যোতিরা। তবে এদিন বোলিং অনুশীলনের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ সারার ইমরানের শিষ্যদের। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও রাবেয়াদের মূল লক্ষ্য শিরোপা জয়। প্রত্যাশা তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা যাব। গ্রুপে যারা আছে, যারাই পড়ুক না কেন, তাদের সাথে আমাদের খেলেই আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি এবং শ্রীলঙ্কা যেহেতু আছে ওরাও আমাদের মতোই। সো আমরা চেষ্টা করবো আমাদের কনফিডেন্টলি যাওয়ার জন্য এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ ফাইনালটা চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আমরা আশা নিয়ে যাবো ফাইনাল খেলার। গত বছরের নভেম্বরে নারীদের জাতীয় ক্রিকেট লিগ আয়োজিত হওয়ার পর আর মাঠে গড়ায়নি কোনো টুর্নামেন্ট। বাতিল হয়েছে নারী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজ লিগ আয়োজনে গত বোর্ডের নাও পরিকল্পনাও। সেরা প্রস্তুতি নিতে শুধু লম্বা ক্যাম্প নয়, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে চান রাবেয়া। এটা হলে তো ভাইয়া একদম খুব পারফেক্ট হয়, কারণ আমাদের দেখেন আইসিসির সিচুয়েশন, আইসিসির শিডিউলটা মেনটেন করতে হবে, বিসিবিটা মেনটেন করতে হবে। তো ওইটা তারা যদি অ্যাড করে যদি স্কেডিউলটা ফাঁকা টাইমে থাকে তো কেন হবে না। তো আশা করি যে হলে খুবই ভালো হয়, যেহেতু ভাইয়াদেরটা আছে, আমাদেরটা হলেও কেন ভালো হবে না। অবশ্যই 8 বছর পর আরও একবার এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। 31 আগস্ট দুবাইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি, সংসদ বসছে 27 অগস্ট। শেখ হাসিনা ফিরলে নিরাপত্তা ও ন্যায় বিচার করা হবে, তথ্য উপদেষ্টা। প্রধানের ঢাকা সফর স্বাভাবিক। জুলাই আন্দোলনকারীদের বাড়ি ঘরে আগুন দেওয়ার নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড জমা।
সরকারের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতেও উন্মুক্তের কথা ভাবছে সরকার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।